17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে লন্ডনে সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান। মত বিশ্লেষকদের দেশের জন্য আশার বার্তা বয়ে আনবে বলছেন প্রবাসীরা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের আবেদনে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। মহামারীর শঙ্কা নেই বলছেন স্বাস্থ্য বিশ্লেষক। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউসে সংলাপে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হওয়া সংলাপে উঠে আসে সংস্কার, বিচার, নির্বাচন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গ। এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত দেশের তরুণরা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ আগামী মাসেই উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. After 17 years, you are having the first time a real election. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine, voting for electing a new government. Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. Until the trial is over, that's all. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. Let me ask you about relations with India. ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশটির সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চায় না অন্তর্বর্তী সরকার। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের মিথ্যা খবরে সুসম্পর্কের প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে। We want to build the best of relationship with India. It's our neighbor. We don't want to have any kind of basic problem with them. But somehow things go wrong every time because of all the fake news coming from the Indian press. রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষোভের বিস্ফোরণের আগেই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর ইউনূস। When they are going to go back, what is their future? হাসান ওয়ালি, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার স্থানীয় সময় সকালে লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এই সকল বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আলোচনা উঠে আসে বৈঠকে। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য মোকাবেলা করা সম্ভব। পরে এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা নিয়েও আলোচনা হয় যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে।
বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে, আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। শুক্রবার মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে সফররত অধ্যাপক ইউনূসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এবং এই বৈঠক আয়োজনের ক্ষেত্রে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বড় ধরনের নেপথ্য ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ, আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। তাদের আমরা সম্মান করি, শুধু আমরা দেখবো কেন আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন তাদেরকে সম্মান পাবে আমাদেরকে, কেন? ওয়াই নট? উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বৎসর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নেতাকর্মীদের উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, সাহস দিয়ে, শক্তি দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিং এর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদের বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। সাইফুজ্জামান যুক্তরাজ্যের আবাসনের ব্যবসা করেন এবং তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, স্বজনদের সাথে ঈদ আনন্দ শেষে আবারও কর্মজীবী মানুষ তারা কিন্তু রাজধানীতে ছুটতে শুরু করেছেন। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে আজকে ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন এসেছিল সবগুলো ট্রেনে আমরা দেখেছি মোটামুটি ভোরেই কিন্তু যারা নগরবাসী তারা কিন্তু জীবিকার তাগিদে আবারও নগরে ছুটে এসছেন। যতগুলো ট্রেন এখন পর্যন্ত এসছে স্টেশনের অধিকাংশ ট্রেনের যাত্রীরা বলছেন যে সে দেখা যায় যে একটা লম্বা ছুটি যখন
চলে। যাওয়ার সময় তো মানুষ ভেঙে ভেঙে যায়, কিন্তু আসার সময় দেখা যায় শেষ সময় সবাই তড়িঘড়ি করে আসায় একটা ভোগান্তির সৃষ্টি হয়, একটা হট্টগোলের সৃষ্টি হয়। সেই জায়গা থেকে রেহাই পেতে মূলত এই আগেভাগেই অনেকে আসছেন। আবার অনেকে বলছেন যে ঈদের সরকারি ছুটি শেষ, সাপ্তাহিক ছুটি বাবদ যে দুদিন আছে এই দুদিন তারা এসে অনেক দিন লম্বা ছুটি ঘর গুছাবেন, একটু রিল্যাক্সে আবার কর্মজীবনে কিন্তু যেতে হবে, সেজন্য একটু আগে ভাগেও আসছেন। এবং আমরা যদি সার্বিক পরিস্থিতি বলি, কমলাপুর স্টেশনে সকাল থেকে আমরা দেখছি যে যেমন মানুষ ফিরছেন, এমনি আবার ঈদের শেষ সময়ে আবার অনেকে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন। স্টেশনে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত যেই যাওয়ার পথে যে শিডিউল বিপর্যয় ছিল না, মানুষ ভোগান্তিহীন একটা ট্রেন যাত্রা উপভোগ করছে, আসার পথও সেরকম তাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। এবং গত দুদিন যাবতে আমরা দেখছি যে স্টেশনে কিন্তু আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীতে কিন্তু যারা ঈদ শেষ করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ভোগান্তির কথা কিন্তু আমরা বা অভিযোগ কিন্তু আমরা পাইনি, সেরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি। তবে যারা স্টেশন ম্যানেজার রয়েছেন, স্টেশন মাস্টার রয়েছেন, তারা বলছেন যে ঈদের শেষ সময়ে যে দুদিন থাকে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, তারপরে মূলত ভিড়টা বাড়তে থাকে। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যখন ঈদের ছুটি শেষ হয়ে আসছে, শেষ হওয়ার শেষ মুহূর্তে মূলত যারা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং সেটা প্রতিদিনই বেড়ে চলছে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সড়ক পথের খবর জানাবেন। তিনি রয়েছেন যমুনা সেতুর পশ্চিম প্রান্তের মহাসড়কে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। বেলা যত বাড়ছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী অর্থাৎ কর্মফেরা মানুষের চাপও কিন্তু বাড়ছে। আমরা বোর্ড থেকে আছি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা। আমরা যদি এখানকার চিত্রটি বলি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী চাপ অনেকটাই বেশি এবং বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ আসলে অনেকটাই বাড়ছে। সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনের চাপও কিন্তু আমরা দেখছি বাড়ছে। অর্থাৎ প্রতিটি বাসে আমরা দেখছি যে প্রচুর ভিড় রয়েছে, যাত্রী রয়েছে। তবে চালকরা যেটি বলছে যে যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত যানবাহন রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত যাত্রীবাহী বাস রয়েছে, যে কারণে সংকট হবে না। এছাড়া আমি দেখেছি যে যাত্রীবাহী বাস ছাড়াও অনেকে ব্যক্তিগত গাড়ি করে বা খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে রাজধানীতে ফিরছে। হয়তো অনেকেরই আসলে দুই একদিন আগে ছুটি আছে, তবে যাত্রীরা যেটি বলছে যে কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই দুদিন আগে ভাগে তারা আসলে রাজধানীতে ফিরছে। অনেকের ছুটি শেষ হয়ে গেছে, তারা আসলে ফিরছে। তো সব মিলে যাত্রীরা যেটি বলছে যে এবারে ঈদের এই অর্থাৎ উত্তরবঙ্গের এই পথে মহাসড়ক ঈদের আসছিলেন যানজট ছাড়াই, অর্থাৎ যানজটের ভোগান্তি ছাড়াই, সেই সাথে তারা রাজধানীতে যখন ফিরছে তখন আসলে যাত্রী কোনো ভোগান্তি ছাড়া আসলে তারা রাজধানী স্বাভাবিকের তুলনায় কিছু কিছু যানবাহন আসলে ভাড়া একটু বেশি দেওয়া আছে। তবে চালকরা যেটি বলছে যে শ্রমিকদের ঈদের জন্য আসলে কিছুটা ভাড়া বেশি নেওয়ার কথা তারা বললে তারা আমাদেরকে জানিয়েছে। ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে কর্মফেরা শেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে 64 জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন 1 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো
মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো 70 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে 17 জন, মিনাটিলা সীমান্তে 23 জন এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ দিয়ে 13 জনকে জোরপূর্বক পাঠানো হয়েছে। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করা হয়। বিষয়টি টের পেয়ে 70 জনকে আটক করে বিজিবি। নিজস্ব খরচে তৈরি করা ফাইবার নেটওয়ার্ক এবার গুটিয়ে নিতে হচ্ছে মোবাইল অপারেটরদের। বিটিআরসি বলছে ইন্টারনেট সেবার মান বাড়াতে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে মোবাইল অপারেটরদের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। শুভ খানের রিপোর্ট। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এর বাইরেও মোবাইল অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে 8,221 কিলোমিটার। বিটিআরসির খসড়া আইনে মোবাইল অপারেটরদের শুধু ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারবে, আর ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দিবে লাইসেন্সধারী এনটিটিএন কোম্পানি। এসব কোম্পানি থেকে ডার্ক ফাইবার ভাড়া নেবে মোবাইল অপারেটররা, তাই তাদের কাছে ফাইবার নেটওয়ার্ক থাকার প্রয়োজন নেই বলে মনে করছে বিটিআরসি। রাফলি আমরা 1-1.5 বছর সময় তাদেরকে দিব। এর মাঝখানে তাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে, এই ট্রান্সমিশন নেটওয়ার্ককে তারা ডিসপোজ অফ করবে। অ্যান্ড দেয়ার আফটার মোবাইল অপারেটররা কোনো ট্রান্সমিশন নেটওয়ার্ক ওন করবে না, ট্রান্সমিশন নেটওয়ার্ক দেবে হচ্ছে এনটিটিএন। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সামিট এবং ফাইবার অ্যাট হোম। আমি ইনফ্রাস্ট্রাকচার গাইড অনুসারে যে তাদের লিজ ফাইবার বা যে কোনো জিনিস এনটিটিএনকে দিতে পারে, সেটা গাইডলাইনে 4.8-এ 4.B-তে বলাই আছে। মোবাইল অপারেটররা বলছে বেসরকারি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহিতকরণ আইন 1980 এর বিভিন্ন ধারা বলে বিনিয়োগকৃত অবকাঠামো বাজেয়াপ্ত বা গুটিয়ে নেয়ার সুযোগ নেই। তারপরে আমরা মনে করি যে এরকম একটা রেজিম হওয়া উচিত, আমরা নিজেরাও পারবো, অন্যদের থেকে নিতে পারবো। বর্তমানে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সৈকতে গোসলে নেমে 10 বছরে মৃত্যু হয়েছে 60 জনের। নিরাপত্তায় পর্যাপ্ত লাইফগার্ড কর্মী ও উদ্ধার সরঞ্জাম না থাকার অভিযোগ পর্যটকদের। কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের টানা ছুটিতে ভ্রমণে এসে সমুদ্র স্নান করছেন লাখো পর্যটক, কিন্তু তাদের নিরাপত্তায় এই পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। তাদের কাছে নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম। 20 থেকে 30 হাজার মানুষ যদি পানিতেই থাকে, 10 থেকে 20 জন লাইফগার্ড তো শুধু এখানে সুগন্ধা পয়েন্টের জন্যই লাগে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা অতটুকু কভার দেওয়ার চেষ্টা করতেছি। 100 থেকে 150 লাইফগার্ড, একদম প্রশিক্ষিত লাইফগার্ড থাকা দরকার এবং অন্তত 5টি থেকে 10টি পয়েন্টে। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। আমরা সঠিকটা জানি না, যার কারণে আমরা নেমে যাই গোসল করতে। মাইকিং এর মাধ্যমে বা ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো সমুদ্রের যে বিপদ আপদের বিষয়গুলো, আমাদের জন্য একটু সুবিধা হতো। ব্যবসায়ীদের দাবি, পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় অবশ্যই প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক বলয় মুক্ত আছে, আমরা আশা করতেছি যে অন্তত পক্ষে তারা হলো যে লাইফগার্ড প্রয়োজন সরকারিভাবে নিয়োগ দেবে বলে আমাদের জোর দাবি আছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক ও টেকনাফ সৈকতেও লাইফগার্ড সেবা প্রয়োজন বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। শনিবার দেশজুড়ে নো কিং নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে আরো জানাচ্ছেন লস্কর আল মামুন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ এখন আর লস অ্যাঞ্জেলেসে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। চলমান বিক্ষোভের ৬ষ্ঠ দিনে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ নিয়ন্ত্রণে টেক্সাস অঙ্গরাজ্যের কিছু এলাকায়ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই আগামী শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে নো কিং নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় গণজমায়েত হতে পারে এদিন। আন্দোলনের শুরু থেকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় ক্যালিফোর্নিয়ার জনপ্রতিনিধিরা। অঙ্গরাজ্যটির ৩০ শহরের মেয়রদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসী বিরোধী অভিযান বন্ধ এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। সেনা মোতায়েনের কারণে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনায় লস অ্যাঞ্জেলেসে জারি হয়েছে কারফিউ। আগামী বেশ কয়েকদিন কারফিউ বলবৎ থাকবে বলে জানায় মেয়র অফিস। কারফিউর প্রথম দিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেফতার। মঙ্গলবার পর্যন্ত আটক করা হয় ৩ শতাধিক। এদিকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা ন্যাশনাল গার্ডের প্রায় ৫০০ সেনাকে অভিবাসন কার্যক্রমে এজেন্টদের সহায়তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন এক সেনা কর্মকর্তা। মেরিন সেনারাও এতে অংশ নিয়েছেন বলে জানানো হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে নিজ জেলা ফেনীতে গেছেন ফাহমেদুল ইসলাম। তবে পরিবার ও সমর্থকদের ভালোবাসায় কষ্ট কিছুটা হলেও কমেছে তার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আরও ভালো করতে চান এই উইঙ্গার। আমরা আমাদের বেস্টটা ট্রাই করছি। তারা এক্সপেকটেশন ছিল যে আমরা ম্যাচটা উইন করব, আমরা আমাদের বেস্টটাই দিছি, বাট হোপফুলি আমাদের দিনটা কালকে আমাদের ছিল না। আল্লাহ তালাই ভালো জানে, সো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। কালকে আমাদের হয়তো দিনটা ছিল না, তাই নেক্সট ডে আমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। সো আমি চাইবো যে ফ্যান্সরা কালকে যেরকম আমাদেরকে সাপোর্ট করছে যাতে অলওয়েজ আমাদেরকে এই সাপোর্টটা করে, আর আমরা আমাদের বেস্টটা দিয়ে ফ্যান্সদেরকে খুশি করার ট্রাই করব। আমাদের ডিস্ট্রিক্ট ফেনী জেলার প্লেয়াররা উঠে আসুক, ন্যাশনাল টিমের জন্য খেলুক, ভালো ভালো ক্লাবগুলোতে খেলুক, এটাই আমার আশা প্রত্যাশা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, লন্ডনে সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান, মত বিশ্লেষকদের। দেশের জন্য আশার বার্তা বয়ে আনবে বলছেন প্রবাসীরা। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।